ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগে আমরা ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের মধ্যে যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি সেগুলো নিয়ে প্রত্যেক ক্লাসেই আমরা আলোচনা করছিলাম। মাঝের কয়েকটা ক্লাসে আমরা ওটাকে অফ রেখেছিলাম। নিশ্চয়ই এর মধ্যে তোমরা একটা শখের আকারে এই সিমিলারিটি ডিসিমিলারিটিগুলো নিজেরা লিখে ফেলেছো। তবু আমি দু একটা পয়েন্ট বলতে চাই, সেটা তোমরা একটু মিলিয়ে নাও, দেখে নাও লিখেছো কি। প্রথমত যদি সিমিলারিটির কথা বলি, ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন প্রাইমারিতে সাপ্লাই দেওয়া হয় তখন সেখানে একটা ফ্লাক্স তৈরি হয় কোরের মধ্যে, এবং সেই ফ্লাক্সটা শুধুমাত্র যে সেকেন্ডারিকে কাট করে তা না, সঙ্গে সঙ্গে প্রাইমারিকেও কাট করে, কারণ একই কোরের উপরে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং জড়ানো হয়। এবং এই যে প্রাইমারি ওয়াইন্ডিংকে ওই একটা অল্টারনেটিং ফ্লাক্স কাট করে, তার ফলে প্রাইমারি ওয়াইন্ডিং এর কিন্তু একটা ভোল্টেজ তৈরি হয়। অর্থাৎ আমরা যদি কোরের ওই পোর্শনটুকু আঁকি, অর্থাৎ ধরো এটা ট্রান্সফরমার কোর, তার উপরে এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এবং এখানে সাপ্লাই দেওয়া হয়েছে অল্টারনেটিং সাপ্লাই। তাহলে এখানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ধরা যাক এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট ফ্লো করবে এদিকে এবং এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা এই কোরের মধ্যে এস্টাবলিশ হয়। এই ফ্লাক্সটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স, কারণ এটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুজনকেই কাট করে। কারণ এই যে ফ্লাক্সটা এখানে তৈরি হবে, তৈরি হওয়ার ফলে সে কিন্তু সেকেন্ডারিকে তো কাট করবেই, তার সঙ্গে সঙ্গে প্রাইমারিকেও কাট করবে, এবং তার ফলে প্রাইমারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ইনডিউস হবে, কারণ এটা একটা অল্টারনেটিং ফ্লাক্স, সেটা এসে একটা স্ট্যাটিক ওয়াইন্ডিং কে কাট করবে, ফলে ফ্যারাডের ল অনুযায়ী সেখানে একটা ভোল্টেজ তৈরি হওয়ার কথা। এই যে ভোল্টেজটা তৈরি হবে, আমি ধরলাম এটা হলো E1, আর এখানে যে সাপ্লাই ভোল্টেজটা আমরা দিয়েছি সেটা হলো V1। তাহলে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এর দুটো ভোল্টেজ, একটা V1 একটা E1, এরা একজন আরেকজনের ফল, একজন কারণ। মানে V1 এর জন্য এখানে একটা কারেন্ট তৈরি হবে I5, ম্যাগনেটাইজিং কারেন্ট, তারপর সেখান থেকে একটা ফ্লাক্স তৈরি হবে, তারপর তার ফলে আলটিমেটলি E1 তৈরি হবে। তাহলে E1 এই ভোল্টেজটাকে আমরা যদি বলি যে এটা হলো রেজাল্ট, তাহলে তার কজটা কি V1, এবং অ্যাজ পার লেঞ্জেস ল রেজাল্ট সবসময় তার কজকে বাধা দেবে, যার ফলে E1 এর যে নেচার হবে সেটা সবসময় V1 এর অপোজিট হবে, অর্থাৎ E1 V1 কে অপোজ করবে। এবং অপোজ করার জন্য কি হবে, এর যে পোলারিটি, সেই পোলারিটিটা V1 এর সঙ্গে সেম হবে। যে মুহূর্তে V1 এর পোলারিটি এখানে প্লাস এটা মাইনাস, একটা জিনিস মনে রাখবে, এটা তো অল্টারনেটিং সাপ্লাই, সুতরাং এর কোনো ফিক্সড পোলারিটি নেই। কোনো একটা পার্টিকুলার হাফ সাইকেলে আমরা ধরে নিয়েছি যে এটা প্লাস এটা মাইনাস, সেই মুহূর্তে E1 এর যে পোলারিটি হবে সেটা কিন্তু উপরেরটা প্লাস নিচেটা মাইনাস হবে, অর্থাৎ এর সঙ্গে সেম হবে। সেম হলে তবেই এ কিন্তু ইফেক্টিভলি অপোজ করতে পারবে। এটা যদি প্লাস হয় তবেই কিন্তু প্লাস থেকে মাইনাসে এ কারেন্ট পাঠাতে পারবে। তাহলে দেখো এই যে দুটো কারেন্ট একে অপরকে অপোজ করছে, তার মানে কি এই ভোল্টেজ দুটো তাহলে অপোজিং ভোল্টেজ। এই কারণে এই প্রাইমারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যে ইনডিউস ভোল্টেজ, এটাকে বলা হয় ব্যাক ইএমএফ। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন করতে পারি যে যখন প্রাইমারি ওয়াইন্ডিং এ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা অল্টারনেটিং সাপ্লাইকে কানেক্ট করব, সঙ্গে সঙ্গে প্রাইমারিতে একটা ইনডিউস ভোল্টেজ তৈরি হবে, যে ভোল্টেজটা ওই সাপ্লাইকে অপোজ করবে, এবং সেই ভোল্টেজটাকে আমরা বলবো ব্যাক ইএমএফ। ঠিক সিমিলার ঘটনা কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও হয়। ইন্ডাকশন মোটরে আমরা সাপ্লাইটা কোথায় দিই, স্টেটরে, সেখান থেকে রোটরে ফ্লাক্স আসে, ফ্লাক্স আসার ফলে রোটরে ভোল্টেজ ইনডিউস হয়। অ্যাট দ্য সেম টাইম ওই ফ্লাক্সটা কিন্তু স্টেটরকেও কানেক্ট করে, স্টেটর ওয়াইন্ডিং গুলোকেও কাট করে, যার ফলে স্টেটরেও কিন্তু একটা ভোল্টেজ পার ফেজে তৈরি হয়, এবং সেই পার ফেজ ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের যে পার ফেজ কোয়ান্টিটি তাকে অপোজ করে। অর্থাৎ প্রতিটি ফেজে তুমি যে সাপ্লাই ভোল্টেজটাকে দিয়েছো এবং স্টেটরের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হলো নতুন করে ডিউ টু দ্যাট ফ্লাক্স, এই দুটো ভোল্টেজ পরস্পরকে অপোজ করে, জাস্ট লাইক ট্রান্সফরমার। তার মানে ওই সেম কাইন্ড অফ ব্যাক ইএমএফ তুমি স্টেটরেও কিন্তু পাও, যেটা তুমি এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এ পেলে, সিমিলার কাইন্ড অফ ব্যাক ইএমএফ তুমি স্টেটরেও পাও। তাহলে এটা একটা সিমিলারিটির দিক আমরা আজকে আলোচনা করব। এর পাশাপাশি আর একটা সিমিলারিটি তুমি দেখতে পাবে ট্রান্সফরমারের সঙ্গে, সেটা হলো যে যখন তুমি এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ধরো এই পার্টটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ জেনারেলি আমরা কি করি, এটা লোডকে কানেক্ট করি। ধরো এরকম একটা লোড কানেক্টেড আছে, তাহলে এই লোডটা যখন কানেক্ট করবে তুমি, তখন এখানে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করার ফলে তুমি দেখবে যে এখানে কারেন্ট তৈরি হলো, শুধু তা না, এই লোডটা কানেক্ট করার ফলে
প্রাইমারিতেও কিন্তু কারেন্টটা বেড়ে গেল। এই জায়গাটা আমি ট্রান্সফরমার এখনো তোমাদের পড়াইনি, যখন পড়াবো তখন এইগুলো নিয়ে ডিটেল ডিসকাশন করবো। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে নো লোড কন্ডিশন, যখন এখানে কোনো লোড ছিল না সেই অবস্থাতে প্রাইমারিতে যে কারেন্টটা ছিল, যেই তুমি লোড কানেক্ট করবে সঙ্গে সঙ্গে সেকেন্ডারিতে যেমন কারেন্ট তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম প্রাইমারি কারেন্টও কিন্তু বেড়ে যাবে। এবং লোড এখানে যত বাড়াতে থাকবে ততই কিন্তু প্রাইমারির কারেন্টও বাড়তে থাকবে। তাহলে এই বোঝা যাচ্ছে কি যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো ম্যাগনেটিক্যালি কাপলড ওয়াইন্ডিং, এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, কিন্তু স্টিল এর একটা ইফেক্ট কিন্তু প্রাইমারিতে পড়ে, ম্যাগনেটিক্যাল ইফেক্ট, এবং তার ফলে এখানে লোড বাড়ালে এখানে কারেন্ট বাড়ে। একই ঘটনা কিন্তু তুমি ইন্ডাকশন মোটরেও দেখতে পাবে। ইন্ডাকশন মোটরে আমরা লোডটাকে কোথায় দেবো? এখানে যেমন সেকেন্ডারিতে দিয়েছি, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা লোডটা অ্যাপ্লাই করবো রোটরে, এবং সেটা যেহেতু একটা মোটর সুতরাং সেই লোডের নেচারটা হবে মেকানিক্যাল লোড, এবং রোটরে যত মেকানিক্যাল লোড আমরা ইনক্রিজ করতে থাকবো তত দেখা যাবে স্টেটর কারেন্ট কিন্তু বাড়ছে। রোটরে তো কারেন্ট বাড়বেই, অ্যাট দ্য সেম টাইম স্টেটর কারেন্টও কিন্তু বাড়তে থাকবে, যদিও স্টেটর এবং রোটরের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। তো এই জায়গাটা কিন্তু ট্রান্সফরমারের সঙ্গে একটা বিরাট সিমিলারিটি পয়েন্ট ইন্ডাকশন মোটরে রয়েছে। এই জায়গাগুলো তোমরা তোমাদের যে জায়গা পয়েন্ট নোট করেছো তোমরা খাতাতে, সেই জায়গায় দেখে নেবে যে এই জিনিসগুলোকে তোমরা লিখেছো কি। এর পাশাপাশি আমি একটা ডিসিমিলারিটির কথা তোমাদের আজ বলতে চাইছি, যে ধরো একটা মেশিন যখন রানিং কন্ডিশনে থাকে তখন সেই মেশিনে কিছু লস হয়। এই লসগুলো কত রকম টাইপের লস আছে এগুলো তোমরা মোটামুটি জানো। মূলত লস তিন প্রকারের, একটা হলো আয়রন লস বা কোর লস যাকে বলি আমরা, যেটা কোরের মধ্যে ঘটে, আর একটা হলো কপার লস যেটা তোমার ওয়াইন্ডিং এর মধ্যে ঘটে। এই কপার লসের আর একটা নাম হলো ওহমিক লস। আর এর পাশাপাশি রোটেটিং মেশিনের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল লস আছে যেটাকে আমরা বলে থাকি মেকানিক্যাল লস বা ফ্রিকশনাল লসেস। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে এই তিনটে লসের মধ্যে তুমি কোন দুটো পাবে? একটা কোর লস তো পাবি, যেটা কোরের মধ্যে ফ্লাক্স ফ্লো হওয়ার জন্য সেখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স যদি কোরের মধ্যে ফ্লো করে তাহলে সেখানে একটা কোর লস হবে। সেই কোর লস মানে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস, এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার যে ওয়াইন্ডিং গুলো রয়েছে প্রাইমারি সেকেন্ডারি, সেই ওয়াইন্ডিং এর মধ্যে যেহেতু কারেন্ট ফ্লো করছে সুতরাং সেখানে একটা কপার লস হবে আই স্কোয়ার আর। এই লস দুটো ট্রান্সফরমারও আছে, ইন্ডাকশন মোটরও আছে। কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট ইন্ডাকশন মোটরে একটা বাড়তি লস আছে যেটা কিন্তু ট্রান্সফরমারে নেই। সেটা হলো যে সেখানে ফ্রিকশনাল লস আছে, যেহেতু সেটা রোটেটিং ডিভাইস। ট্রান্সফরমার স্ট্যাটিক ডিভাইস, সেখানে কোনো রোটেশনাল লস তুমি পাবে না। তাহলে ফ্রিকশনাল লসটা কিন্তু অ্যাডিশনাল ট্রান্সফরমারের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একটা বাড়তি লস। এই বাড়তি লসটার কারণে ইন্ডাকশন মোটরের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু ট্রান্সফরমারের থেকে অনেক কম। একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি নর্মালি হয়ে থাকে 95%-এর উপরে, 97-98 অব্দি হতে পারে। কিন্তু ইন্ডাকশন মোটরে সেই তুলনায় এফিসিয়েন্সি কিন্তু অনেকটা কম, 80-85%, ম্যাক্সিমাম 88 বা 90%, খুব ভালো যদি মোটর হয়। তাহলে এই যে পার্থক্যটা দেখতে পাচ্ছ তুমি, একটা এফিসিয়েন্সি পার্থক্য, লসের পার্থক্য, এগুলো কেন হয় তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই ডিসিমিলারিটি পয়েন্টটাও তোমরা দেখে নেবে, তোমরা লিখেছো কি। তাহলে এই তো গেল আজকে তোমার ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের কিছু সিমিলারিটি ডিসিমিলারিটি। এখন আজকে যেটা আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আলোচনা করতে চাইছি, যে একটা ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেখানে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটরকে কানেক্ট করে, সবই তো বোঝা গেল। কিন্তু আলটিমেটলি রোটরটা ঘুরে কিভাবে? ইন্ডাকশন মোটরের রোটর তো প্রথম থেকেই ঘোরে না, প্রথমে তো ওটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকে, তারপর সেটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে। তাহলে এই ঘোরার প্রিন্সিপালটা কি, ফিজিক্সটা কি, সেই জায়গাতে আমরা আজকে আসতে চাইছি। সেটা আসতে গেলে আমি তোমাদের আরেকবার ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের বিষয়টা রিমাইন্ড করি, যে আমরা সেখানে কি করেছিলাম এক্স্যাক্টলি। এটা একটু খেয়াল করে দেখো, যে ধরো ইন্ডাকশন মোটরের স্টেটরে আমরা 3 ফেজ ওয়াইন্ডিং রেখেছিলাম, যারা একে অপরের সঙ্গে 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেলে ডিসপ্লেস। ধরো এই যে তিনটে ওয়াইন্ডিং আর, ওয়াই এবং বি, এটা R1, এটা Y1 এবং এটা B1। এই তিনটে ওয়াইন্ডিংকে তুমি মনে করে দেখো যে তিনটে সাপ্লাই টার্মিনালের সঙ্গে তুমি কানেক্ট করেছিলে, মানে সাপ্লাই ফেজের সাথে। এদের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, স্পেস অ্যাঙ্গেল, 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল স্পেস অ্যাঙ্গেল। এবং এখানে তুমি বি সাপ্লাই, ওয়াই সাপ্লাই এবং আর সাপ্লাই ফেজ কানেক্ট করেছে। এবং এই তিনটে সাপ্লাই ফেজে যে ভোল্টেজ দিয়েছিলে
সেই ভোল্টেজগুলো একে অপরের সঙ্গে 120 ডিগ্রি টাইম অ্যাঙ্গেলে রয়েছে। এই জায়গাগুলো তোমরা শিখেছো এবং সেই অনুযায়ী এখানে কারেন্ট ফ্লো শুরু হবে। এখানে IR, এখানে IY এবং এখানে IB কারেন্ট ফ্লো। এখন এই যে কারেন্টটা এখানে ফ্লো করবে, তার মানে এই যে টাইম অ্যাঙ্গেলের বিষয়টা বললাম আমি, তিনটে সাপ্লাই, সেই টাইম অ্যাঙ্গেলের বিষয়টা আমি তোমাদের গ্রাফিক্যালি এঁকেও দেখিয়েছিলাম যে কেমন হয় কার্ভগুলো। ধরো আর ফেজ একটা সাইনোসয়েডাল ওয়েভ, এটাকে সাইন ওয়েভও ধরতে পারো, কোসাইন ওয়েভ হিসেবেও তুমি আঁকতে পারো। এটা সাইন ওয়েভ হিসেবে আমরা আঁকলাম এখানে। যদি আমরা এক্সিসটাকে শিফট করি এই পিক ভ্যালু থেকে শুরু করতাম তাহলে সেটা কোসাইন ওয়েভ হতো। এই জায়গাগুলো তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো। এবং এর পরের যে ফেজটা হবে, এটাকে ধরো তিনটে ভাগে আমি ভাগ করি। এর পরের যে ফেজটা হবে ওয়াই ফেজ, সেটা এখান থেকে শুরু হবে, মানে 120 ডিগ্রি পরে, প্রত্যেকটা ভাগ হচ্ছে 60 ডিগ্রি করে, 120 ডিগ্রি পরে শুরু হবে। এবং তারপরের ফেজটা আবার আরো 120 পরে শুরু হবে। এরকম তিনটে ফেজকে আমরা এঁকে দেখিয়েছিলাম, যাদের প্রত্যেকেরই পিক ভ্যালুগুলো কিন্তু পজিটিভ পিক এবং নেগেটিভ পিকগুলো সব সমান। তাহলে এটা হলো তিনটে ফেজের ধরা যাক ফ্লাক্স বলতে পারবো, কারেন্টও বলতে পারবো। এটা হলো টাইম অ্যাঙ্গেল ওমেগা টি, বললাম এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ এবং বি ফেজ। এখন এই যে আর ফেজের পিক ভ্যালু, এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, ওয়াই ফেজের পিক ভ্যালু এটা যদি 2 নম্বর পয়েন্ট হয়, এবং বি ফেজের পিক ভ্যালু এটা যদি 3 নম্বর পয়েন্ট হয়, এই 1, 2 এবং 3 নম্বর পয়েন্টে তুমি যদি ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করো তাহলে সেখান থেকে একটা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি পাবে, যেটা তোমরা এর আগে প্রবাবলি 16 নম্বর ভিডিওতে আমরা এটা ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। যে 1 নম্বর পয়েন্টে যদি তুমি টোটাল অ্যাঙ্গেলগুলো নিয়ে বিভিন্ন ফেজে বসিয়ে তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো, তাহলে দেখবে যে তার যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেটা হবে আর ফেজের যে অ্যালাইনমেন্ট সেই অনুযায়ী। এইদিকে হবে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আবার ওয়াই ফেজের যখন পিক ভ্যালু 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এখানে রেজাল্টেন্ট বা ফাই টোটাল যেটা সেটা 1 নম্বর পয়েন্টে যাবে। এরপর যখন 2 নম্বর পয়েন্টে যাবে তুমি, তখন তুমি দেখবে যেহেতু ওয়াই ফেজের পিক ভ্যালু আছে, তখন রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা শিখেছো, এগুলো বাড়িতে তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো, যে আমি যেগুলো বলছি এগুলো ভেরিফাই করতে পারো। তাহলে যখন এটা কোন পয়েন্টে, 2 নম্বর পয়েন্ট রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং 3 নম্বর পয়েন্টে যখন বি ফেজের পিক ভ্যালুর দিকে আসবে তুমি, এই পয়েন্টে আসবে, তখন সেখানেও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো দেখতে পাবে যে সেটা ডিরেকশনটা হবে এরকম ফাই t3। এবং এই যে বুঝতেই পারছো যে এটা ঘুরছে, তার মানে প্রথমে এখানে ছিল 1 নম্বর পয়েন্টে, 2 নম্বর পয়েন্টে এখানে এলো, 3 নম্বর পয়েন্টে এখানে গেল, তারপর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, মানে টোটাল রেজাল্টেন্ট ফিল্ডটা রোটেট করছে। এবং সেই রোটেশনের স্পিড কি এগুলো তোমরা শিখেছো, সেই স্পিডটা হচ্ছে কত, ns, সিনক্রোনাস স্পিড। এবং একটা জিনিস দেখো যে এখানে যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা কিসের উপর নির্ভর করে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এটা তোমরা শিখেছো যে এটা ফেজ সিকোয়েন্সের উপর নির্ভর করে, যে কার পরে কোন ফেজ আসছে। এবং সবসময় একটা জিনিস মনে রাখলে তোমাদের সুবিধা হবে, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেটাই হবে যে লিডিং ফেজ থেকে ল্যাগিং ফেজের দিকে। অর্থাৎ যে ফেজটাকে তুমি লিডিং ধরেছো, এইখানে দেখো আর ফেজটাকে তুমি লিডিং ধরেছো উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে আর থেকে ওয়াই এর দিকে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হয়। আবার যদি তুমি বি এবং আর এর মধ্যে তুলনা করো, তাহলে কে লিডিং, বিটা লিডিং, তাহলে সেক্ষেত্রে বি থেকে আর এর দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ, যেখানেই তুমি ধরো না কেন ক্লক ওয়াইজ, তুমি যদি ওয়াই এবং বি এর মধ্যে তুলনা করো তাহলে ওয়াইটা লিডিং, তাহলে ওয়াই থেকে বি এর দিকে, মানে যেখানেই তুমি ধরবে ক্লক ওয়াইজ ডিরেকশন তুমি একটা পাচ্ছ। তার মানে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন একটা ইন্ডাকশন মোটরে কি হবে, তুমি এরকম আনসার দিতে যাবে না যে ওটা যদি আর ওয়াই বি হয় তাহলে ক্লক ওয়াইজ হবে, ওটা যদি আর বি ওয়াই হয় তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। এটা না বলে আরো স্পেসিফিক আনসার এক লাইনেই দেওয়া যায় যে সবসময় লিডিং ফেজ থেকে ল্যাগিং ফেজের দিকে ডিরেকশনটা হবে। এই জায়গাটা তোমাদের অলরেডি পরিষ্কার হয়েছে। এখন একটা জিনিস মনে রাখবে, এটা সিনক্রোনাস স্পিডের যে ধারণা তোমাদের আমি বলেছিলাম, সিনক্রোনাস স্পিড মানে কি, কে কার সঙ্গে সিনক্রোনাস কথাটার অর্থ কি, এগুলো আমি বলেছিলাম। সেই জায়গাটা আমি আরেকটু তোমাদের পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই জায়গাটা ছেলেরা কিন্তু অনেক সময় গুলিয়ে ঠিক বুঝতে পারে না যে ব্যাপারটা কি।
সিনক্রোনাস কথাটা পড়া থেকে আমি যেটা বলেছিলাম, সিনক্রোনাস কথাটার মানে হচ্ছে সেম। সেম মানে কে কার সঙ্গে সেম, অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যে স্পিডে ঘুরছে এবং সাপ্লাইটা যেখান থেকে এসছে, সাপ্লাইটা এসছে কোথেকে, 3 ফেজ সাপ্লাই এসছে কোথেকে, অল্টারনেটর থেকে, অল্টারনেটর সেটা তৈরি করেছে। তাহলে অল্টারনেটরে যে স্পিডটা আছে সেই স্পিড এবং ইন্ডাকশন মোটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, এই দুটো সেম। এই জায়গাটা আমি বলেছিলাম এবং এই জন্যই এটাকে সিনক্রোনাস বলা হচ্ছে। কিন্তু এখানে একটা মিসকনসেপশন ছেলেদের মধ্যে কাজ করে, সেটা সেই জায়গাটা আমি একটু আসতে চাইছি। দেখো, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা তুমি বলছো সেটা কিন্তু মেকানিক্যাল স্পিড, অর্থাৎ একটা জিনিস ঘুরছে, রোটেট করছে মেকানিক্যালি। আর অল্টারনেটরের স্পিডটাও মেকানিক্যাল স্পিডই, কিন্তু সেটা যখন একটা ভোল্টেজ তৈরি করছে 3টে ফেজে, তখন সেখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে বা সেখানে যে স্পিডটা প্রত্যেকটা ফেজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, যেটাকে তুমি বলেছিলে যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু ইলেকট্রিক্যাল স্পিড। তাহলে আমি যদি মনে করি যে অল্টারনেটরের স্পিডটাকে আমি বলছি ইলেকট্রিক্যাল স্পিড, যেহেতু সেটা ইলেকট্রিক্যাল ফেজগুলোকে সাপ্লাই করছে, এটা হচ্ছে অল্টারনেটরের স্পিড। আর এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের স্পিড, মানে এটা আরএমএফ স্পিড। মেকানিক্যাল স্পিড ইন্ডাকশন মোটরের কার, ইন্ডাকশন মোটরের তো নয়, ইন্ডাকশন মোটরের আরএমএফ এর, অর্থাৎ স্টেটরের মধ্যে যে আরএমএফটা তৈরি হচ্ছে তার। এবার ধরো আমি এখানে একটা লিখলাম নাম্বার অফ পোল। জেনারেলি যেগুলো তোমার স্টিম চালিত অল্টারনেটর, অর্থাৎ যেগুলো থার্মাল পাওয়ার স্টেশনে যে অল্টারনেটরগুলো ইউজ হয়, সেগুলোর ক্ষেত্রে নাম্বার অফ পোল জেনারেলি হয় 2 পোল। সেগুলো সিলিন্ড্রিক্যাল মেশিন হয় এবং সেখানে নাম্বার অফ পোল থাকে 2টো, হাই স্পিড মেশিন। তাহলে 2টো পোল যদি থাকে, তাহলে সিনক্রোনাস স্পিডের সংজ্ঞা অনুযায়ী আমাদের তো দেশে 50 হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি লেভেল। তার মানে তুমি যদি আরপিএম এ প্রকাশ করো, তাহলে 120 f/p, তাহলে 120 ইন্টু 50/2, পোল নাম্বারটা যদি আমি 2 ধরে নিই, এটা পোল অল্টারনেটরের ক্ষেত্রে পোল জেনারেলি 2 হয়, মানে যদি এটা থার্মাল পাওয়ার স্টেশনের অল্টারনেটর। হাইডেল পাওয়ার স্টেশনে অবশ্য বেশি নাম্বার অফ পোলও হতে পারে। তাহলে এই ভ্যালুটা হবে 3000 আরপিএম। তাহলে আমি অল্টারনেটরের স্পিডটাকে আমি ধরলাম 3000 আরপিএম। এখন এই অল্টারনেটরের স্পিডটা তো আর চেঞ্জ হবে না, এর সঙ্গে তুমি বিভিন্ন টাইপের ইন্ডাকশন মোটর লাগাতে পারো। তো 2 পোল ইন্ডাকশন মোটর, 4 পোল, 6 পোল, যা খুশি তুমি ইন্ডাকশন মোটর তুমি লাগাতে পারো, কিন্তু অল্টারনেটর যেটা সাপ্লাই করছে সেটা তো সেম। কারণ অল্টারনেটরের স্পিডটা কিন্তু অলওয়েজ সেম, একটা কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিডে তার রোটরটা রোটেট করছে। তো আমি যদি ধরে নিই যে ইন্ডাকশন, এই নাম্বার অফ পোল, এটা কিন্তু ইন্ডাকশন মোটরের পোলের কথা আমি বলতে চাইছি। নাম্বার অফ পোল যদি 2টো হয়, তাহলে ইন্ডাকশন মোটর যেহেতু সিনক্রোনাস স্পিডে ঘুরছে, তার মানে এরও মেকানিক্যাল স্পিড, আরএমএফ এর স্পিড, সেটা 3000 আরপিএমই হবে। ইন্ডাকশন মোটরের পোল যদি 4টে হয়, তখন কিন্তু দেখা যাবে এই ভ্যালুটা কমে গেল, কারণ পি যদি বেড়ে যায় তাহলে এনএস কমে যাবে, তখন এখানে হবে 1500 আরপিএম। কিন্তু লক্ষ্য করে দেখো, অল্টারনেটরটা ঘুরছে কিন্তু সেই 3000 আরপিএমই। তাহলে কি তুমি বলবে যে ইন্ডাকশন মোটরের আরএমএফ আর অল্টারনেটরের স্পিড এরা সেম? যেহেতু নয়, এর অর্ধেক হলো এ, তাহলে এরা সিনক্রোনাস নয়, এটা কি বলবে? তো না, এটা বলা যাবে না, কারণ নাম্বার অফ পোল ভ্যারি করলে সেই অনুযায়ী সিনক্রোনাস স্পিড ডিফার করবে, সিনক্রোনাস স্পিড কমে যাবে। কিন্তু তার মানে সিনক্রোনাস অ্যাকশনটা চলে গেল, এটা ভাবলে ভুল হবে। এটা নাম্বার অফ পোলের জন্য হয়েছে, নাম্বার অফ পোল চেঞ্জ করলে ওটা আবার 3000 হয়ে যাবে। তাহলে সেই জায়গাটা বুঝবার আছে। তাহলে সিনক্রোনাস স্পিড মানে ম্যাগনিটিউডের দিক থেকে তারা সবসময় সেম হবে তা নয়, কিন্তু ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পোল ইট মে ভ্যারি। এই যে মিসকনসেপশন, এটা কিন্তু ছাত্রদের মধ্যে আছে, এই জায়গাটা তোমরা ক্লিয়ার করো, যে নাম্বার অফ পোল ইন্ডাকশন মোটরে যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এর স্পিডটা ঠিক হবে। তার সঙ্গে একদম হুবহু অল্টারনেটর স্পিডটা মিলে যেতেই হবে এমন কোনো অর্থ নেই, কিন্তু স্টিল সেটা সিনক্রোনাসই বলতে হবে। তাহলে 6 পোলের ক্ষেত্রে যদি হয়, ওই ফর্মুলাতে বসাও, তুমি পিটাকে 6 বসাও, তাহলে সেটা দেখবে তুমি 1000 আরপিএম হয়ে যাবে। কিন্তু স্টিল অল্টারনেটরের আরপিএম কিন্তু সেই 3000 আরপিএমই থেকে গেছে। তার মানে দিস স্পিড ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, বাট দিস স্পিড ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পোল। এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তোমাদের। এখন প্রশ্নটা হলো যেটা, যে এই যে আরএমএফ তৈরি হলো, সিনক্রোনাস স্পিডে একটা আরএমএফ ঘুরছে, ঘোরার ফলে কি হলো? ঘোরার ফলে কাট করলো কাটা। ভালো করে লক্ষ্য করে দেখো যে স্টেটরের মধ্যে, এটা যদি আমি মনে করি স্টেটর বডি, এবং স্টেটর বডির ইনার পেরিফেরিতে এরকম স্লট কাটা আছে, এরকম স্লট কাটা আছে, এবং সেই স্লটে বিভিন্ন ওয়াইন্ডিং এর কন্ডাক্টর গুলোকে বসানো আছে,
এবং তার ফলে এখানে এয়ার গ্যাপের মধ্যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্টেটর ডেভেলপ করেছে, যা ডিরেকশনটা হচ্ছে এই। অ্যাকচুয়ালি এইদিকে আমি আঁকবো না, কেননা এটা অ্যাকচুয়ালি দ্য ভেক্টর ডিরেকশন, কিন্তু অ্যাকচুয়াল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আসছে কিভাবে, মানে রোটর এখানে ভেতরে যে রোটর আছে তাকে কানেক্ট করছে কিভাবে, এটা বুঝবার চেষ্টা করো। আমি তোমাদের বলেছিলাম যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, এটার সিগনিফিকেন্সটা কি, এর অর্থটা কি? অর্থ হচ্ছে যে নাম্বার অফ পোলগুলোই ঘুরছে। এখানে যে পোলগুলো তৈরি হচ্ছে স্টেটরে, সেই পোলগুলো কিন্তু ফিক্সড নয়, এটা কিন্তু স্টেটরের পরিধি বরাবর ঘুরতে থাকে। তাহলে আমি যদি ধরে নিই কোনো একটা মুহূর্তে এখানে এন পোল আছে আর ঠিক এর অপোজিটে এখানে এস পোল আছে, তাহলে এন থেকে এস এর দিকে ধরা যাক একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সেটা কিছুক্ষণ পরে কোথায় যাবে? এ তো সবসময় সিনক্রোনাস স্পিডে ঘুরছে, তার মানে এন পোলটা তো আর এখানে ফিক্স থাকবে না, সে কিছুক্ষণ পরে ধরা গেল এইখানে চলে গেল, এবং এস পোলটা চলে গেল এইখানে। তার মানে এটাকে আমি বলছি এন ড্যাশ, এটাকে বলছি এস ড্যাশ। তখন কি হলো? তখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হলো এরকম, এন ড্যাশ টু এস ড্যাশ। তার মানে দেখো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সঙ্গে সঙ্গে পোলগুলো কিন্তু ঘুরছে ক্লকওয়াইজ। যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা আমি ধরে নিই ক্লকওয়াইজ, তাহলে কিন্তু সেই পোলগুলো তার সঙ্গে সঙ্গে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এবং ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি রোটরের বডির মধ্যে দিয়ে পাস করছে। একটা পোল থেকে আরেকটা পোলে যখন ফ্লাক্সটা যাচ্ছে থ্রু এয়ার গ্যাপ এবং রোটর বডি, সে দু জায়গায় এয়ার গ্যাপটাকে ক্রস করছে, এখানে একবার করছে, এখানে আর একবার করছে, আর মাঝখানে রোটর বডিটাকে সে পাচ্ছে। এখন রোটর বডির মধ্যে এই যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটাকে ওই ফ্লাক্সটা কাট করছে। এখন তুমি তো দেখেছিলে যে আরএমএফ এর যে ইকুয়েশন, আরএমএফ এর যে ফ্লাক্স ডিস্ট্রিবিউশনের যে স্পেস অ্যাঙ্গেলের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা তো একটা সাইনোসয়েডাল সম্পর্ক। সাইনোসয়েডালও বলতে পারো, মানে সাইন ওয়েভও বলতে পারো, কোসাইন ওয়েভও বলতে পারো, সেটা তুমি দেখেছিলে। তার মানে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এখানেও ছাত্রদের একটা মিসকনসেপশন আছে। ছাত্ররা বইয়ে যেটা লেখা থাকে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড সবসময় 3/2 ইন্টু ম্যাক্সিমাম ফ্লাক্স, এটা লেখা থাকে। এইটা দেখে ছাত্রদের মধ্যে একটা সন্দেহ হয় যে এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট বলতে আমি মিন করছি যে সেটা কি, তাহলে তাকে যদি আমরা একটা টাইমের সাপেক্ষে যদি আঁকি, তাহলে কি সেটা এরকম একটা কারণ হবে, মানে ডিসির মতো হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কি তাহলে ডাইরেক্ট কারেন্টের মতো বা ডাইরেক্ট ফ্লাক্সের মতো, যেটা টাইম ভ্যারিং নয়? এটা কিন্তু আদৌ ঠিক নয়। এই জায়গাটা আমি তোমাদের 18 নম্বর বা 17 নম্বর ভিডিও তোমরা যদি একটু দেখে নাও, সেখানে দেখতে পাবে এই জায়গাটা আমি তোমাদের পরিষ্কার করেছি যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন, সেটা কিন্তু কোসাইন ওয়েভ বা সাইন ওয়েভ যেটা বলবে তুমি, তার মানে বেসিক্যালি দ্যাট ইজ এ সাইনোসয়েডাল ওয়েভ। সেটার ম্যাক্সিমাম ভ্যালুটা ফিক্সড হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেটা অল্টারনেটিং নয়, সেটা নেচার কিন্তু অল্টারনেটিং, এবং সেই অল্টারনেটিং নেচারের একটা ফ্লাক্স সে রোটেট করছে, এবং এখানে রোটর বডিটা ইনিশিয়ালি ধরো স্থির আছে, স্ট্যান্ড স্টিল কন্ডিশন আছে, তাহলে একটা তার কন্ডাক্টরটাও স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে। তাহলে একটা স্ট্যান্ড স্টিল কন্ডাক্টরকে একটা রোটেটিং ফ্লাক্স এসে কাট করছে, যেটা নিজেই আবার অল্টারনেটিং ফ্লাক্স, তাহলে সেখানে ফ্যারাডের ল অনুযায়ী সেই কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হতেই পারে। তাহলে আমি যদি মনে করি যে রোটর কন্ডাক্টর প্রাথমিক অবস্থাতে স্থির, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেই রোটর কন্ডাক্টরকে কাট করেছে, তাহলে অ্যাজ পার ফ্যারাডেস ল সেখানে ভোল্টেজ তৈরি না হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই ভোল্টেজ যেটা তৈরি হবে, এটাকে যদি আমি মনে করি E2, তাহলে E2 পার ফেজ, প্রত্যেকটা ফেজে এই E2 ভ্যালু কত, এই জায়গাটাতে আমরা আসতে চাইছি। এবং তুমি জানো যে অ্যাজ অ্যান্ড হোয়েন দ্য রোটর ইজ ইন স্ট্যান্ড স্টিল কন্ডিশন, ইজ জাস্ট বিহেভস লাইক এ ট্রান্সফর্মার। কারণ ট্রান্সফর্মারে যে ঘটনা ঘটে তার যে ইএমএফ ইকুয়েশন, ইন্ডাকশন মোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হুবহু সেম বিহেভ করে। তাহলে ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন পার ফেজে কি ছিল, সেটা ছিল এরকম। সেই ডেরিভেশন তোমরা নিশ্চয়ই করেছো, 4.44 F n ফেজ 5। এখানে কোনটা কি, এখানে 4.44টা এলো কিভাবে, সেই ডেরিভেশন গুলো তোমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখে নেবে, আমি আর এখন তার মধ্যে যেতে চাইছি না। এফ যেটা, এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যেটার ভ্যালু তুমি বলেছিলে যে 2/p ইন্টু ns। ns যদি ধরো 2f/p আর ps হয়, তাহলে এফটা কি হবে, এফটা এখান থেকে বার করে দিতে হবে, এই যে ইকুয়েশনটা ঠিক হবে, p/ns/2 হবে, মানে p/2 ইন্টু ns হবে এফটা। তার মানে দ্যাট ইজ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আর এন ফেজটা কি, এন ফেজটা হচ্ছে নাম্বার অফ টার্ন পার ফেজ, তার মানে একটা ফেজে কতগুলো টার্ন আছে,
সেই কন্ডাক্টর ওয়াইন্ডিং তোমরা পড়েছো, সেখান থেকে টার্নটা বার করা যাবে। আর ফ্লাক্সটা হচ্ছে তোমার ফ্লাক্স পার পোল, যেগুলো প্রত্যেক পোলের আন্ডারে যে ফ্লাক্সটা আছে সেই। তাহলে এই ইকুয়েশনে, এটা তো ট্রান্সফরমারের ইকুয়েশন, তাহলে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এর সঙ্গে কি চেঞ্জ হবে নাকি এটাই থাকে? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর সঙ্গে ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিং এর কিছুটা ডিফারেন্স আছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিংটা ছিল কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, তার মানে সেটা একটা পার্টিকুলার লিম্বের উপরে ওয়াইন্ডিংটা এইভাবে জড়ানো ছিল। কিন্তু ইন্ডাকশন মোটরে সেরকম ওয়াইন্ডিং নয়, সেটা পরিধি জুড়ে বিভিন্ন স্লটে সেটা ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে আছে। এই ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে যখনই থাকে তখনই তার সঙ্গে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর গুণ হয়, যেটাকে আমরা বলি ওয়াইন্ডিং ফ্যাক্টর। এই জায়গাগুলো তোমরা জানো কিনা আমি জানি না, যারা অল্টারনেটর পড়েছো বা কোনো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং পড়েছো তারা এই জিনিসগুলো জানো। যদি না জানো এটা এখন আপাতত মনে রাখো, আমি পরে এই জায়গাটাতে আসবো। এবং এই কেডব্লিউটাকে বলা হয় ওয়াইন্ডিং ফ্যাক্টর, যেটার ভ্যালু কিন্তু একের থেকে কম। ট্রান্সফরমারের ক্ষেত্রে কেডব্লিউটা 1 হয়, আর রোটেটিং মেশিনের ক্ষেত্রে যেখানে ওয়াইন্ডিংটা ডিস্ট্রিবিউটেড সেখানে কিন্তু কেডব্লিউ এর ভ্যালু একের থেকে কম হয়। তার মানে যখনই তুমি ওয়াইন্ডিংটাকে ডিস্ট্রিবিউটেড করে দেবে তখন ভোল্টেজটা কিন্তু কিছুটা কম উৎপন্ন হবে। তাহলে এইটা হচ্ছে তোমার রোটরের ইকুয়েশন। এবং এই যে এন ফেজ, এটাকে তুমি বলতে পারো N2 কেন না, রোটর বলে আমি 2টা লিখলাম, মানে প্রত্যেকটা ফেজে। তাহলে এফটা হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এবং লক্ষ্য করে দেখো যে যেহেতু এটা ট্রান্সফরমারের মতো বিহেভ করছে, ট্রান্সফরমারের মতো বিহেভ করার ফলে প্রাইমারি এবং সেকেন্ডারিতে যেমন ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ ঘটে না, এখানেও কিন্তু কোনো চেঞ্জ ঘটে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো তুমি দিয়েছিলে স্টেটর, কিন্তু ইকুয়েশনটা লিখছো রোটরে, তার মানে সেম ফ্রিকোয়েন্সি কি তুমি ধরে নিচ্ছ। তার মানে জাস্ট লাইক ট্রান্সফরমার, শুধু তফাৎ একটাই যে ওয়াইন্ডিংটা ডিস্ট্রিবিউটেড বলে একটা অ্যাডিশনাল কেডব্লিউ টার্ম গুণ হয়ে গেছে। তাহলে এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, N2টা হচ্ছে রোটর টার্ন পার ফেজ, এফটা হচ্ছে ফ্লাক্স পার পোল, আর কেডব্লিউটা হচ্ছে ওয়াইন্ডিং ফ্যাক্টর। তাহলে আমরা যদি ধরো E2টা লিখি, E2টাকে আমরা এরকম লিখতে পারি যে বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি KW2, ধরো এটাকে আমি নাম দিলাম যেহেতু রোটরের ক্ষেত্রে সেই জন্য KW2 N2 এরকম নাম দিলাম। তাহলে স্টেটরের ক্ষেত্রে এই ফ্লাক্সটা কি ছিল? স্টেটরের ক্ষেত্রে E1 কত ছিল? E1 মানে কোনটা বুঝতে পারছো নিশ্চয়ই, একটু আগেই তোমাদের বলেছি ব্যাক এম। তার মানে ওই আরএমএফটা শুধুমাত্র কিন্তু রোটরকে কাট করছে না, এট দ্য সেম টাইম স্টেটর ওয়াইন্ডিংকেও কাট করছে, যার ফলে সেখানেও কিন্তু একটা ভোল্টেজ তৈরি হয়। এবং স্টেটর ওয়াইন্ডিংটাও যেহেতু ডিস্ট্রিবিউটেড, সুতরাং সেখানেও এই কেডব্লিউ টার্মটা থাকবে। তাহলে KW1 ইন্টু N1, এই যে কেডব্লিউ এর সঙ্গে N2টাকে গুণ করে তুমি একটা টার্ম পাচ্ছ, এইটাকে বলা হয় ইফেক্টিভ টার্ম। এই কেডব্লিউটা ট্রান্সফরমারের ক্ষেত্রে 1, তার মানে তখন শুধু N2 লিখেছিলাম আমরা। লক্ষ্য করে দেখো ট্রান্সফরমার পড়ার সময় তুমি কি লিখেছিলে, যে E1 বা E2 বা E1 সমান N2 বা N1, এরকম একটা ফর্মুলা তোমরা ট্রান্সফরমার করতে গিয়ে লিখেছিলে। তখন তুমি বলবে যে ওই কেডব্লিউ বলে তো কিছু ছিল না, কেডব্লিউ ছিল আসলে, যেহেতু ওয়াইন্ডিংটা এরকম কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, সেই জন্য কেডব্লিউ এর ভ্যালুটা ছিল 1, সেই জন্য তুমি বুঝতে পারবে। ঠিক সিমিলারলি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কেমন হবে? একই থাকবে, শুধুমাত্র কেডব্লিউ বলে একটা টার্ম গুণ হবে KW1 2 বাই KW1, তার মানে ইফেক্টিভ টার্ন পার ফেজ ইন রোটর ডিভাইডেড বাই ইফেক্টিভ টার্ন পার ফেজ ইন স্টেটর। তাহলে এই যে ইকুয়েশনটা, দিস ইজ ভেরি ভেরি ভাইটাল। কোনো কোনো ক্ষেত্রে আমরা এই KW2 এবং KW1 এর ভ্যালুকে অলমোস্ট সেম ধরে নিই, কারণ এদের ভ্যালুগুলো মোটামুটি ভাবে থাকে 0.9 থেকে 0.96 এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুগুলো হয়। তাহলে ধরো একটা ভ্যালু 0.93, একটা ভ্যালু 0.92, তার মানে তারা সেমই ধরতে পারো গ্রসলি আর কি। তাহলে সেক্ষেত্রে যদি স্টেটরের ক্ষেত্রে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও তুমি ওই সিমিলার টাইপ ইকুয়েশনই লেখো ট্রান্সফরমারের মতো স্ট্যান্ড স্টিল কন্ডিশন, তাহলে কিন্তু বিশাল কোনো ভুল হয়, এটা সেমই থাকে। তার মানে এই ইকুয়েশনটা শুধুমাত্র প্রযোজ্য মেশিনের স্ট্যান্ড স্টিল কন্ডিশন, স্ট্যান্ড স্টিল কন্ডিশন। আচ্ছা, এইবারে আর একটা জিনিস আমি তোমাদের বলি এখানে, সেটা হলো
যে এই যে রোটরে একটা ভোল্টেজ ইনডিউস হলো দেখতে পাচ্ছ, তার মানে কি, এবার রোটর ওয়াইন্ডিংটা যদি তোমার ক্লোজ থাকে, তুমি দেখেছো যে স্কুইরেল কেজ মেশিনে অলরেডি রোটর ওয়াইন্ডিং প্রথম থেকেই ক্লোজ থাকে, একটা এন্ড রিং দিয়ে রোটর বারগুলোকে শর্ট করা থাকে। আর স্লিপ রিং ইন্ডাকশন মোটরে প্রথমে আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই ঠিকই, কিন্তু ওটা লাগানোর ফলে কিন্তু ওয়াইন্ডিংটা ক্লোজই হয়ে যায়। আবার যখন মেশিন ঘুরতে শুরু করে তখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কেটে দিয়ে একটা মেটালিক পাত দিয়ে আমরা স্লিপ রিংগুলোকে শর্ট সার্কিট করি। এই জায়গাগুলো তোমরা যখন আমি কনস্ট্রাকশন পড়িয়েছিলাম তখন ডিটেলস আমি তোমাদের বলেছিলাম। তার মানে আমি ধরে নিতে পারি যে ইন্ডাকশন মোটরে সেটা স্লিপ রিং টাইপই হোক কি স্কুইরেল কেজ টাইপই হোক, তার রোটর কিন্তু ক্লোজ, রোটরটা কিন্তু একটা ক্লোজ পাথ সবসময় তৈরি করে আছে, যার ফলে যখনই সেখানে ভোল্টেজ তৈরি হবে তখনই সেখানে কারেন্ট ফ্লো করবে। তার মানে রোটর কারেন্ট কিন্তু সেখানে প্রডিউস হবে প্রত্যেকটা ফেজে। রোটরেও কিন্তু 3 ফেজ ওয়াইন্ডিং, ধরো স্লিপ রিং ইন্ডাকশন মোটর, সেখানে 3 ফেজ ওয়াইন্ডিং আছে এবং সেখানে কিন্তু তোমার ব্যালেন্স 3 ফেজ ভোল্টেজ প্রত্যেকটাতে ইনডিউসড হয়েছে এবং সেখানে প্রত্যেকটা ফেজেই কিন্তু কারেন্ট ফ্লো শুরু হয়ে গেছে। তাহলে এই যে 3টে ফেজের মধ্যে কারেন্ট ফ্লো শুরু হয়েছে রোটরের ক্ষেত্রে, ধরো আমি এই রোটর ফেজগুলোকে আঁকছি, রোটর ফেজগুলোকে স্টেটরের মতো করেও আমি আঁকতে পারি এরকম ভাবে। তাহলে এগুলো যদি রোটর ফেজ হয় তাহলে প্রত্যেকটা রোটর ফেজেই কিন্তু কারেন্ট ফ্লো শুরু হয়েছে, প্রত্যেকটা রোটর ফেজে এরকম ব্যালেন্স কারেন্ট, প্রত্যেকে একে অপরের সঙ্গে 120 ডিগ্রি টাইম অ্যাঙ্গেলে বিভক্ত, এরকম একটা কারেন্ট কিন্তু রোটরের 3টে ফেজেও ফ্লো করতে শুরু করেছে অ্যাজ জাস্ট লাইক স্টেটর। তাহলে রোটরের মধ্যেও কি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কন্ডিশন হচ্ছে এটাই যে সেখানে স্পেস অ্যাঙ্গেল থাকতে হবে 120 ডিগ্রি এবং টাইম অ্যাঙ্গেল থাকতে হবে 120 ডিগ্রি, সেটা স্টেটরেই থাকুক কি রোটরেই থাকুক। তাহলে রোটরে যে ভোল্টেজটা ইনডিউসড হলো, রোটর ওয়াইন্ডিংটা যেহেতু ক্লোজ, সুতরাং সেখানে কারেন্ট ফ্লো শুরু হলো। এই রোটর ওয়াইন্ডিংটাকে নিজেদের মধ্যে 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেলে নেই, নিশ্চয়ই আছে, সেইভাবেই তো ওয়াইন্ডিংকে আমি ডিজাইন করেছি। তাহলে সেখানে তোমার সেখানে যদি এরকম 3টে ব্যালেন্স কারেন্ট তুমি রোটরের প্রত্যেকটা ফেজের মধ্যে ফ্লো করাও জাস্ট লাইক স্টেটর, সেখানে স্পেস অ্যাঙ্গেলও আছে টাইম অ্যাঙ্গেলও আছে, এই প্রত্যেকটা কারেন্ট একে অপরের সঙ্গে 120 ডিগ্রি টাইম অ্যাঙ্গেলে বিন্যস্ত। তাহলে সিমিলারলি স্টেটরে যেমন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তুমি পেয়েছো, রোটরের মধ্যেও কিন্তু তুমি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবে। এই জায়গাটা আমি পরের ভিডিওতে আমি আরো ক্লিয়ার করবো এই জায়গাটা। আজকে জাস্ট আমি যে জায়গাটা বলতে চাইছি তোমাদের, যে ইন্ডাকশন মোটরটা ঘুরছে কি, তার মানে আমি ধরো স্টেটর বডিটা কাটছি, স্টেটর বডি আর এখানে রোটর বডি, তাহলে রোটরের একটা কন্ডাক্টরকে যদি এভাবে আঁকতে হবে, তাহলে স্টেটর থেকে ধরো এরকম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমি কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এরকম ধরে নিলাম, এদিক থেকে আসছে। তাহলে সে তো একটা সোজা পথ বরাবর আসছে রেডিয়ালি, মানে অ্যাকর্ডিং অ্যাজ পার দ্য রেডিয়াস অফ দ্য ইন্ডাকশন মোটর সেটা ফ্লো করছে। তাহলে সেটা যখন ফ্লো করছে এই রোটর ওয়াইন্ডিং এর মধ্যে সেটা কাট করছে, কাট করার ফলে এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে, ভোল্টেজ তৈরি হলে যেহেতু রোটর ওয়াইন্ডিংটা ক্লোজ সেখানে কারেন্ট ফ্লো করছে। এবং এই যে কারেন্টের ডিরেকশন, এই কারেন্টের ডিরেকশনটা কেমন হবে, এই কারেন্টের ডিরেকশনটা নিশ্চয়ই এখানে যে কেমন হতে পারে, এটা কোন লকে ফলো করবে, এই জায়গাটা তোমরা বোঝার চেষ্টা করো যে এটা তো একটা ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ভোল্টেজ, মানে জাস্ট লাইক জেনারেটরে যেমন ভোল্টেজ তৈরি হয় সেরকমের একটা ভোল্টেজ। এবং ইন্ডাকশন মোটরটা যে দিকে ঘুরছে সেই দিকে ঘোরা অনুযায়ী তোমার এখানকার ডিরেকশনটা ঠিক হবে। তার মানে সেটা জেনারেটর যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপল অনুযায়ী এখানে রোটরে ভোল্টেজ ইনডিউসড হয়েছে। তাহলে এখানে রোটরে একটা কারেন্ট যখন তৈরি হবে তার একটা পার্টিকুলার ডিরেকশন আছে এবং রোটরেও কিন্তু একটা ফ্লাক্স তৈরি হবে। এই রোটর ফ্লাক্স এবং স্টেটর ফ্লাক্স পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে এই জায়গাটা আমি আরেকবার ক্লিয়ার করছি তোমাদের, যে স্টেটরে যখন তুমি 3 ফেজ কানেক্ট করলে এবং স্টেটরে এই 3 ফেজ কানেকশনের ফলে এখানে আরএমএফ তৈরি হলো এবং সেই আরএমএফটা ধরো এখানে এন পোল তৈরি হলো, এর উল্টো দিকে এস পোল তৈরি হলো, এই এন থেকে এস এর দিকে ফ্লাক্সটা এভাবে আসছে এবং এটা আলটিমেটলি ঘুরছে, এই ফ্লাক্সটা এভাবে ঘুরছে। তাহলে যখন এই অল্টারনেটিং ফ্লাক্সটা এসে এখানে কাট করছে, কাট করার ফলে রোটরের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে এবং এই ভোল্টেজের ফলে রোটর ওয়াইন্ডিংটা যেহেতু ক্লোজ, এখানে কারেন্ট ফ্লো করছে, এই কারেন্ট ফ্লো করার ফলে রোটরের মধ্যে তো একটা ফ্লাক্স তৈরি হবে, রোটর ফ্লাক্স। তাহলে হাউ মেনি ফ্লাক্সেস আর দেয়ার, একটা হচ্ছে স্টেটর ফ্লাক্স আর একটা হচ্ছে রোটর ফ্লাক্স। এই দুটো ফ্লাক্স নিজেদের মধ্যে পরস্পর ইন্টারাকশন করবে এবং ইন্টারাকশনের ফলে একটা টর্ক ডেভেলপ করবে। তাহলে টর্ক ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন, দুটো ফ্লাক্সের অস্তিত্বের প্রয়োজন, একটা হচ্ছে স্টেটর ফ্লাক্স আর একটা হলো রোটর ফ্লাক্স। এই দুটো ফ্লাক্স যদি পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করে তাহলে সেখান থেকে কিন্তু একটা রোটেটিং ম্যাগনেট, সেখান থেকে কিন্তু একটা ইন্টারাকশন টর্ক ডেভেলপ করতে পারে। সেই ইন্টারাকশন টর্কই আলটিমেটলি মেশিনটাকে ঘোরাবে। এই জায়গাটা আমি নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলসে আসবো। আজকে জাস্ট তোমাদের আমি ইন্ট্রোডিউস করলাম
যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের ফলে যে একটা টর্ক তৈরি হবে তার ফিজিক্সটা হচ্ছে দুটো ফ্লাক্সের উপস্থিতি, একটা স্টেটর ফ্লাক্স থেকে স্টেটর ফ্লাক্সের উপস্থিতি, আর স্টেটর ফ্লাক্সের জন্য রোটরের একটা কারেন্ট প্রডিউস হবে এবং সেই কারেন্টের জন্য অ্যানাদার ফ্লাক্স উইল বি ক্রিয়েটেড বাই দ্য রোটর কন্ডাক্টর। তাহলে সেই দুটো ফ্লাক্স, একটা স্টেটর এবং একটা রোটর, এই দুটো ফ্লাক্সের পরস্পর ইন্টারাকশনের ফলে একটা টর্ক ডেভেলপ করবে এবং সেই টর্ককে আলটিমেটলি রোটরকে রোটেট করাবে। এই জায়গাগুলো আমি আরো ডিটেলসে নেক্সট ক্লাসে আমি আসবো, যে রোটরে যে টর্কটা তৈরি হলো সেই টর্কের ফলে রোটরটা কোন স্পিডে ঘুরবে, তার ফলে সেখানে আর কি কি ঘটনা ঘটবে, এই পুরো বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এই জায়গাটা আমি নেক্সট ক্লাসে আমি আসবো। আপাতত আজকের যে ক্লাস আমি করালাম সেই ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, যদি কোনো কনফিউশন থাকে সেটাও বলবে, এবং নেক্সট ক্লাসে আমরা আরও ডেপথে যাব। আজকের ক্লাস এটুকু, থ্যাংক ইউ।